সাধারণত বইয়ে দেখে থাকো যে একটা করে সূত্র লেখা থাকে এবং তার বেসিসে অনেকগুলো উদাহরণ দেওয়া থাকে। আমরা ঠিক তার উল্টোটা পড়ব। আমরা আমাদের স্মৃতিতে ভালো করে সন্ধিটাকে গাঁথবার জন্য প্রথমেই আমরা উদাহরণ দেখব এবং উদাহরণকে ভেঙে আমরা সূত্রগুলোকে তৈরি করে নেব। সূত্র আমাদের কোন কাজে লাগে? নির্ভুলভাবে শিখতে এবং নির্ভুলভাবে শেখাতে সূত্র আমাদের দরকার। নির্ভুলভাবে শেখানোর তাগিদটা আমার ঠিক কোনখানে? যারা আজকে আমার কাছ থেকে শিখছো, আমারটা দেখে শিখছো, তারা যেন ভবিষ্যতে কোনো দিন কোনো কারণবশত আমার দিকে আঙুল না তুলতে পারো, যাতে কোনো দিন মনে কোনো প্রশ্ন, মনে কোনো দ্বিধা না জাগে যে স্যার যেটা শিখিয়েছিলেন সেটাই কোথাও খামতি থেকে গেছে। সন্ধি আলোচনার দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব স্বরসন্ধি নিয়ে। স্বরসন্ধি আলোচনার শুরুতেই আমরা আগের দিনের যে শেখা, সেই শেখাটাকে আমরা একটু রিভাইজ করে নেব, অর্থাৎ স্মরণ করে নেব। আগের দিনে আমরা শিখেছিলাম সন্ধি 5 প্রকার, তার প্রধান 3টি প্রকার, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এছাড়াও রয়েছে নিপাতনে সিদ্ধ সন্ধি এবং খাঁটি বাংলা সন্ধি। স্বরের সঙ্গে স্বরের সন্ধি হলে হয় স্বরসন্ধি, ব্যঞ্জনের সঙ্গে স্বর, স্বরের সঙ্গে ব্যঞ্জন অথবা ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন হলে হয় ব্যঞ্জন সন্ধি, বিসর্গের সঙ্গে স্বর অথবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জন হলে হয় বিসর্গ সন্ধি। এই 3 প্রকার সন্ধির নিয়ম যদি কোথাও মান্যতা না পায় তখন সেটা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। এছাড়াও যেহেতু আমরা সন্ধি বাংলায় শিখছি, তাই খাঁটি বাংলা শব্দের যে সন্ধি তা হয় খাঁটি বাংলা সন্ধি। স্বরসন্ধি মোটামুটি 15 রকমের। এই 15 রকম ছাড়াও আরও 2টি রকম রয়েছে, নিপাতনে সিদ্ধ এবং খাঁটি বাংলা। 15 রকম সন্ধির প্রত্যেক প্রকারের আবার 4টি করে ভাগ, অর্থাৎ প্রায় 60টি ভাগ। এখন এই 60টি ভাগের যদি 2টো করে উদাহরণও আমি মুখস্থ রাখতে যাই, তাহলে আমাকে অনেকগুলো জিনিস মনে রাখতে হয়, অনেক কিছু মুখস্থ করতে হয়। তাই সন্ধি আমাদের কাছে কখনো কখনো দুর্বোধ্য হয়ে ওঠে, কখনো সন্ধি আমাদের কাছে সহজ হয়েও অধরা থেকে যায়। পরীক্ষার খাতায় জেনেও আমরা কখনো কখনো ভুল লিখে আসি, কখনো কখনো নিজের অজান্তেই ভুলটাকে ঠিক ভেবে বসে থাকি। কাজেই সন্ধি যতটা সহজ, ঠিক ততটা সহজ হয়তো বা নয়। সেই কারণেই সন্ধি যদি বুঝতে হয় তাহলে এই সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে দেখতে হবে এবং খুব ঠান্ডা মাথায় সন্ধি অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমরা সাধারণত বইয়ে দেখে থাকো যে একটা করে সূত্র লেখা থাকে এবং তার বেসিসে অনেকগুলো উদাহরণ দেওয়া থাকে। আমরা ঠিক তার উল্টোটা পড়ব। আমরা আমাদের স্মৃতিতে ভালো করে সন্ধিটাকে গাঁথবার জন্য প্রথমেই আমরা উদাহরণ দেখব এবং উদাহরণকে ভেঙে আমরা সূত্রগুলোকে তৈরি করে নেব। প্রথমেই যুগান্তর। যুগান্তর মানে যুগের অন্তর, একটা যুগ শেষ হয়ে অন্য যুগ তৈরি হচ্ছে। যুগান্তরকে ভাঙছি, যুগ যুক্ত অন্তর। আমাদের কাছে যখন অর্থগুলো পরিষ্কার থাকবে তখন সন্ধি করতে অনেক সুবিধে হবে। দ্বিতীয়ত গিরিশ, গিরি যুক্ত ঈশ। তৃতীয়ত মরুদ্যান, মরু যুক্ত উদ্যান। চতুর্থত হিতৈষণা, হিত যুক্ত এষণা। পঞ্চমত বনৌষধি, বন যুক্ত ঔষধি। আশা করছি তোমরা সকলে এর অর্থগুলো জানো, যদি না জানো আমি বলে দেব। যুগান্তর, যুগ যুক্ত অন্তর। তাহলে এখানে যদি আমরা ভাঙি তাহলে শেষ পর্যন্ত কি পাচ্ছি, কোন স্বরটাকে পাচ্ছি? আমরা স্বরসন্ধি শিখছি, আমরা শেষে নিশ্চয়ই অ পাচ্ছি। আগের দিন বর্ণ বিশ্লেষণ করে দেখিয়েছিলাম, অন্তের জয় হসন্ত যুক্ত হস্যৌ যুক্ত গয় হসন্ত যুক্ত অ যুক্ত, এই যুক্তটা হচ্ছে সন্ধির যুক্ত। এরপর অ যুক্ত নয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ যুক্ত বয়শূন্য রয় হসন্ত যুক্ত অ, এই হয়ে গেল যুগান্তর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কার সঙ্গে কার সন্ধি হয়েছে? অ এর সাথে অ। পরেরগুলো আর এতগুলো ভেঙে দেখাতে পারবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। অযুক্ত অ, তাহলে হয়ে গেল কি? আ, যুগান্তর। অযুক্ত অ করলে হয়ে গেল আ। তাহলে এই হয়ে গেল আমাদের প্রথম সূত্র। এর ভেতরে আরও 3টি ভাগ আছে, যদিও সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি তোমাদের এর পরেও জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি পরে অন্য একটা ভিডিওতে সেইগুলো নিয়ে আলোচনা করব।
এরপর হচ্ছে গিরিশ, গিরি যুক্ত ঈশ, তাহলে দেখতে পাচ্ছি এখানে হর্ষই ছিল এবং এখানে ছিল দীর্ঘই। যদি ওরকমভাবে ভাঙতাম তাহলে কিন্তু হর্ষই এবং দীর্ঘই আসতো। তাহলে এটা কি আমরা কি করছি, হর্ষই যুক্ত দীর্ঘই সমান হয়ে গেল দীর্ঘই। দেখো শেষ পর্যন্ত কিন্তু দীর্ঘয়ের প্রাধান্য রয়েছে। তৃতীয়ত মরুদ্যান, এখানে দেখতে পাচ্ছি মরু অর্থাৎ হর্ষ এবং উদ্যান, এখানেও হর্ষ সমান কি হয়ে গেল দীর্ঘ। এখানে আমি একটু ভুল লিখেছি, বানানটা এটা হবে মরুদ্যান। চতুর্থত হিতৈষণা, হিত যুক্ত এসোনা, হিতকে ভাঙলে কি হবে শেষে ত যুক্ত অ, তাহলে অ যুক্ত এসোনায় এ, উত্তর কি বেরোলো ওই। তাহলে সূত্রগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবং লাস্ট বনৌষধি, অ যুক্ত ঔ সমান ঔ। তোমরা আরও একটি উদাহরণ পাবে, বনৌষধি পেতে পারো, সেটা কিন্তু নিপাতনে হবে। এটা করতে গেলে আসলে ঔষধি হতে হবে, বনৌষধি। বনযুক্ত ঔষধিতেও বনৌষধি হবে এবং বনযুক্ত ঔষধিতেও বনৌষধিই হবে। আরও একবার তোমাদের সুবিধার জন্য বলে দিই, যুগান্তরকে যদি ভাঙি, যুগ যুক্ত অন্তর, আমরা এখানে বর্ণ বিশ্লেষণ করে দেখিয়েছি। গয়ের সঙ্গে একটা অযুক্ত আছে, আমরা জানি ব্যঞ্জনের সঙ্গে সব সময়ের জন্য স্বরবর্ণ যুক্ত থাকে। তাই যুগ যুক্ত অন্তরে আমরা দেখতে পাচ্ছি যুগের গয়ের সাথে যে অ আছে এবং অন্তরের শুরুতে যে অ আছে, অর্থাৎ পূর্বপদের অন্তিম স্বর এবং পরপদের পূর্ব স্বর দুয়ে মিলে কিন্তু তৈরি হলো যুগা। এই যে আকারটা, এই আকারটা কিভাবে এলো, এই গয়ের সাথে যে অ আছে এবং এই যে অ আছে দুয়ে মিলে এটাকে তৈরি করলো আ, হয়ে গেল যুগান্তর। এই জন্যই এই সূত্রটা আমরা শেষ পর্যন্ত পেলাম, অয়ের সাথে অযুক্ত করে আ হয়েছে। এর সঙ্গে আনুষঙ্গিক আরও যে তিনখানা সূত্র আমি যদি ঝট করে বলতে যাই, তাহলে কি হবে, অয়ের সঙ্গে আ যুক্ত করলেও আ হবে, আয়ের সাথে অযুক্ত করলেও আ হবে এবং আয়ের সাথে আ যুক্ত করলেও আ হবে। যদি তোমরা জানতে চাও, এখন তো যদি তোমাদের খিদে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি সেগুলো নিয়েও আলোচনা করব। নেক্সট গিরিশ, গিরি যুক্ত ঈশ, এখানে দেখতে পাচ্ছি হর্ষয়ের সঙ্গে দীর্ঘই যুক্ত হয়েছে, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি রয়ের সঙ্গে হর্ষই রয়েছে, তার সঙ্গে দীর্ঘই যুক্ত হয়েছে, হয়ে তৈরি হয়েছে দীর্ঘই, গিরিশ বানা নেই। তাহলে তোমরা বুঝতে পারছো, আর একটা দুটো বললেই তোমরা এমনিই বুঝতে পারবে, তখন আর আমাকে ভেঙে বোঝাতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে কার সঙ্গে কি যুক্ত হয়ে কি তৈরি হয়েছে। নেক্সট মরুদ্যান, মরুদ্যান বানানে আমি প্রথমবার ভুল করেছিলাম, মরুদ্যানে দীর্ঘ সবসময়, তাহলে মরু হর্ষ এবং উদ্যানে হর্ষ দুয়ে মিলে তৈরি হলো দীর্ঘ। এটার জন্য এই সূত্র। সূত্র আমাদের কোন কাজে লাগে, কেন সূত্রগুলো লিখেছি, আমরা তো মুখে মুখে হিসাব করে এরকমও করে দিতে পারতাম, কিন্তু সূত্র আমাদের এমন একটা জিনিস, যখন আমরা নিজেরা কোনো কিছু শিখতে যাই, আমাদের হাতে যদি একটা সূত্র থাকে আমাদের করতে অনেক বেশি সুবিধে হয়। ভেঙে ভেঙে করার থেকে সূত্র থাকাতে অনেক সুবিধে হয়, কিন্তু সূত্র বুঝতে গেলে আমাদের যেহেতু সময় লাগে, তাই এই ধরনের বোঝানোর পদ্ধতিতে আমরা গেলাম। নেক্সট হিতৈষণা, হিত যুক্ত এসোনা, তাহলে তয়ের সাথে অযুক্ত আছে এবং এখানে এ দুয়ে মিলেও হলো ওই। সূত্র আমাদের কোন কাজে লাগে, নির্ভুলভাবে শিখতে এবং নির্ভুলভাবে শেখাতে সূত্র আমাদের দরকার। আমরা যদি নির্ভুল না শিখি তাহলে নির্ভুলভাবে কাউকে শেখাতেও পারবো না। নির্ভুলভাবে শেখানোর তাগিদটা আমার ঠিক কোনখানে, যারা আজকে আমার কাছ থেকে শিখছো, আমারটা দেখে শিখছো, তারা যেন ভবিষ্যতে কোনো দিন কোনো কারণবশত আমার দিকে আঙুল না তুলতে পারো, যাতে কোনো দিন মনে কোনো প্রশ্ন, মনে কোনো দ্বিধা না জাগে যে স্যার যেটা শিখিয়েছিলেন সেটাই কোথাও খামতি থেকে গেছে। তার কারণেই সূত্রটা শেখানো, আর এই সূত্রটা শেখা মানে হলো ভবিষ্যতে তোমার কাউকে শেখানোর রাস্তা খুলে দেওয়া। বনৌষধি, বনযুক্ত ঔষধি, অর্থাৎ আমরা দেখছি অয়ের সাথে ঔ যুক্ত হয়ে তৈরি করলো কি ঔ। এর সঙ্গে কিন্তু আনুষঙ্গিক আরও তিনটি সূত্র আছে, প্রত্যেক কটির সঙ্গেও কিন্তু আনুষঙ্গিক তিনটি করে সূত্র আছে। যাই হোক, এর সঙ্গে যে তিনটি আছে সেটা বলি। অয়ের সাথে ও যুক্ত করেও কিন্তু ঔ হবে, আয়ের সাথে ও যুক্ত করেও ঔ হবে এবং আয়ের সাথে ঔ যুক্ত করেও ঔ হবে। যদি বাকিগুলোও জানতে চাও, যদি আরও ডেপথে যেতে চাও সন্ধি সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য স্পেশালি আলাদা একটি ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। এখন যদি আমি এগুলো বলতে যাই তাহলে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। তো এরপরে আমরা 6 নম্বর সূত্রের দিকে এগোবো। 6 নম্বর যে উদাহরণটি লিখেছি সেটি হচ্ছে যথেষ্ট। আমরা ভাঙার চেষ্টা করি। যথেষ্ট মানে কি, যথেষ্ট হয়েছে, যথা যুক্ত ইষ্ট হয়ে গেল যথেষ্ট। স্নাতকোত্তর, স্নাতকোত্তর মানে হচ্ছে এমএ। আমরা এমএ পর্যন্ত যদি পড়াশুনো করি তাকে বলা হয় স্নাতকোত্তর পড়াশুনো। স্নাতক যুক্ত উত্তর, স্নাতক যুক্ত উত্তর, স্নাতক হচ্ছে বিএ এবং স্নাতকোত্তর হচ্ছে এমএ।
নেক্সট সপ্তর্ষি, সপ্ত ঋষি, আমরা জানি সপ্ত ঋষির সমাহার, সপ্তর্ষি সমাস শিখেছিলাম, ঋষি সপ্তর্ষি। এবং শেষ পিত্রাদেশ, পিত্রাদেশ তাহলে পিতৃযুক্ত আদেশ, আমরা যদি ভাঙি পিত্রাদেশকে তার অর্থ কি হবে? পিতার আদেশ, পিতার আদেশ, পিত্রাদেশ। তাহলে এখন যথেষ্ট ভেঙে কি পেলাম? তাহলে যথাযুক্ত ইষ্ট, আবার সেই একইভাবে যদি আমি যথাকে ভাঙি তাহলে অন্তত জয় হসন্ত যুক্ত অ যুক্ত থয় হসন্ত যুক্ত আ যুক্ত হস্যই যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত টয় হসন্ত যুক্ত অ। এই যে আমার মাঝখানের এই যে যোগ চিহ্নটি, এটি হচ্ছে সন্ধির যোগ চিহ্ন। তাহলে আয়ের সাথে হস্যই যোগ হয়ে কি হলো? এ হয়েছে। তাহলে আ যুক্ত হস্যই সমান হলো এ। আচ্ছা, এরপরে রয়েছে স্নাতকোত্তর। স্নাতকে তাহলে আমরা শেষে কি পাচ্ছি? অ পাচ্ছি নিশ্চয়ই, এবং এর উত্তরের শুরুতে রয়েছে হস্যৌ। তাহলে অ যুক্ত হস্যৌ সমান হয়ে গেল কি? ও। এরপর রয়েছে সপ্তর্ষি। আচ্ছা, মাঝখানে তোমরা দেখতে পাবে একটা দাগ রয়েছে, এর কারণটা আমি পরে ব্যাখ্যা করব। সপ্তর্ষি, সপ্ত যুক্ত ঋষি, তাহলে সপ্ততে কি আছে? অ আছে নিশ্চয়ই। এরপরে ঋ, ঋষির ঋ সমান হয়ে গেল সপ্তর্ষি অর্থাৎ অর, সপ্ত অর্ষি, তাহলে অর, অর হয়ে গেল অর্থাৎ রেফ। আমরা যদি রেফ চিহ্ন জানি তাহলে এটা হচ্ছে রেফ চিহ্ন, তাহলে এইটা হচ্ছে কি সূত্র। তাহলে সপ্তর্ষি থেকে আমরা পেলাম অযুক্ত ঋ হলে সেটা হয় অর। পিত্রাদেশ, এখানে কি হলো? পিতৃযুক্ত আদেশ, তাহলে এখানে প্রথমে রয়েছে ঋ যুক্ত আ হয়ে গেল তয় রফলা, এখানে আমরা লিখতে পারি র ফলা। তাহলে এই হয়ে গেল সূত্র। তাহলে আমরা আরও 4টে সূত্র শিখে নিলাম, এর আগে শিখেছি 5টা, এবার শিখলাম 4টে, হয়ে গেল টোটাল 9টা সূত্র। তাহলে আবার একবার স্মরণ করে নিই। যথেষ্টতে যথাযুক্ত ইষ্ট আকারের সঙ্গে হস্যইকার যুক্ত হয়ে আ যুক্ত হস্যই হয়েছে এ। এর সঙ্গে আনুষঙ্গিক আরও 3টি সূত্র আছে, যেমন অয়ের সঙ্গে হস্যই যুক্ত করলেও এ হবে, এবং আয়ের সাথে দীর্ঘই যোগ করলেও এ হবে, অয়ের সাথে দীর্ঘই যোগ করলেও এ হবে। এরকম প্রত্যেকটারই সূত্র আছে। আবারও একই কথা, জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, নিশ্চয়ই আলোচনা করব। স্নাতকোত্তর, স্নাতক যুক্ত উত্তর, কয়ের সঙ্গে অযুক্ত আছে, অয়ের সঙ্গে হস্যও যুক্ত হয়ে হয়েছে ও। সপ্তর্ষিতে সপ্ত অয়ের সঙ্গে ঋ যুক্ত করে হয়েছে অর অর্থাৎ রেফ, এবং পিত্রাদেশে পিতৃ অর্থাৎ ঋ এর সঙ্গে আ যুক্ত হয়ে হয়েছে রফলা, পিত্রাদেশ, এবং সেটা ঋটা তয় রফলা হয়ে গেছে, তয়ের কিন্তু রফলা হয়ে গেছে। তাহলে তোমরা আরও 4টে সূত্র শিখে নিলে, এবার যাব 10 নম্বর সূত্রে। দেখো, আবারও 6খানা উদাহরণ আমি লিখে ফেলেছি এর মধ্যেই। প্রথমে ইত্যাদি ভাঙার চেষ্টা করি। ইতি যুক্ত আদি, ইতি যুক্ত আদি হয়ে গেল ইত্যাদি। স্বাগত, স্বাগত মানে কাউকে অভ্যর্থনা জানানো, এটা হবে সু যুক্ত আ গ তো, স্বাগত। এরপর রয়েছে নয়ন, নয়ন হচ্ছে নে যুক্ত অন। গায়ক, গই যুক্ত অক। পবন, পৌ যুক্ত অন। ভাবুক, ভৌ যুক্ত অক। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি আস্তে আস্তে জিনিসটা জটিল হয়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত যে উদাহরণগুলো শিখছিলাম মোটামুটি সরল ছিল, যত ক্লাসটা এগোচ্ছে তত কঠিন কঠিন হয়ে যাচ্ছে। আমরাগুলো তো ভাঙতেই পারবো না। গায়ক, পবন, ভাবুক ভাঙতে গেলেই আমাদের বিভীষিকা খেতে হয়, এবং আমরা মাঝে মাঝেই ভুল করে বসি। তো দেখাচ্ছি কিভাবে হচ্ছে। উদাহরণগুলো আমি এবার সূত্রের আকারে ধরবার চেষ্টা করি। ইত্যাদি, তাহলে ইতি যদি ভাঙি, হস্যই যুক্ত তয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত আ যুক্ত দয় হসন্ত যুক্ত হস্যই, তাহলে মাঝখানে যে এটা রয়েছে এটা হচ্ছে সন্ধির চিহ্ন। হস্যের সাথে আ যুক্ত হয়ে কি হয়েছে?
জফলা আকার। তাহলে লিখছি হস্যই যুক্ত আ সমান হলো জফলা, বা এই চিহ্নটা, এই জফলা চিহ্ন। কিন্তু মনে রাখতে হবে এই যে জফলাটা এটা কিন্তু পূর্বের যে পদ আছে অর্থাৎ পূর্বপদের শেষের অন্তিম যে ধ্বনি আছে তার সঙ্গে যুক্ত হবে। এটা কিন্তু এত বড় আমি এখানে লিখতে পারছি না, জায়গা নেই। তাহলে আমরা জানলাম যে ইতি যুক্ত আদি হলে হয় ইত্যাদি, হস্যের সঙ্গে আ যুক্ত হলে হয় জফলা, এবং সেই জফলাটা পূর্বের যে ধ্বনি আছে সেই ধ্বনির সঙ্গে যুক্ত হবে। স্বাগত, স্বাগত সুযুক্ত আগত, তাহলে হস্য যুক্ত আ সমান দেখতে পাচ্ছি বফলা। এই বফলাটাও কিন্তু পূর্বের যে ধ্বনি আছে তার সঙ্গেই যুক্ত হয়েছে, অর্থাৎ দন্তের স্বয়ের সাথে যুক্ত হয়েছে নাকি গয়ের সাথে যুক্ত হয়েছে। দন্তের স্বয়ের সাথে বফলা যুক্ত হয়ে সা হয়েছে, দন্তের স্বয় বয় আকার। আচ্ছা, নায়ক নয়ন, নে যুক্ত অন, তাহলে একার যুক্ত অ, একারের সঙ্গে যদি অ যুক্ত হয় তাহলে হচ্ছে অন্তস্থ অ, একারের সঙ্গে অ যুক্ত হয়েছে অন্তস্থ অ। এবার এই অন্তস্থটা কেমন? অয়, অ অন্তস্থ অ, অয়। নয়ন, ন যুক্ত নে যুক্ত অন হয়ে গেল নয়ন, অ এবং অন্তস্থ পাশাপাশি বসে গেল। গায়ক, গৈযুক্ত অক, এখানে ঐকার দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে অযুক্ত হয়েছে, হয়ে গেল আয়, হয়ে গেল আয়। গয়ের সাথে আবারও বলি পূর্বের যে ধ্বনি থাকবে সেই ধ্বনির সঙ্গে যুক্ত হবে, পরের ধ্বনির সঙ্গে কিন্তু যুক্ত হবে না। তাহলে পূর্বের ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে ঐকারের সঙ্গে অযুক্ত হয়ে আয় হয়েছে, আটা আগেরটার সঙ্গে অর্থাৎ গয়ের সঙ্গে যুক্ত হয়েছে এবং অন্তস্থ বসেছে। পবন, পৌ যুক্ত অন, এখানে ঔকার দেখতে পাচ্ছি পরিষ্কার, ঔ যুক্ত অ হয়ে গেল অব, হয়ে গেল অব, পব। ঔ যুক্ত অ হলে হয়ে গেল অব, পব, অর্থাৎ পবন হলে ঔ যুক্ত অন পবন, তাহলে ঔ যুক্ত অ হয়ে গেল অব, অটা পয়ের সঙ্গে যুক্ত হয়েছে এবং পাশে বটা বসে গেছে। এরপর ভাবুক, ভৌ যুক্ত অক, তাহলে এখানেও ঔ দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে অ দেখতে পাচ্ছি, এটা হয়ে গেল কি আব, ভাব, তাই তো? ভয়ের সাথে আ যুক্ত হয়েছে এবং পাশে ব বসে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বশ্রুতি হচ্ছে, কিভাবে হচ্ছে না হস্যের সঙ্গে আ যুক্ত হয়ে জফলা, এই উদাহরণ হচ্ছে ইত্যাদি। স্বাগত, সুযুক্ত আগত, হস্যের সাথে আ যুক্ত হয়ে বফলা হয়েছে দেখতে পাচ্ছি। নয়নে দেখতে পাচ্ছি অয় হয়েছে, নয় নই নে ছিল তার সঙ্গে এ যুক্ত হয়ে কি হয়েছে, নে ছিল তার সঙ্গে অযুক্ত হয়ে কি হয়েছে অয়। গই যুক্ত অক হয়ে গেল গায়ক, আয় হয়েছে। পবনে পৌ যুক্ত অন হয়ে গেছে অব, ও আর অযুক্ত হয়ে অব হয়েছে এবং ঔ আর অযুক্ত হয়ে আব হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি জফলা, বফলা, অয়, আয়, অব, আব, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। অর্থাৎ এই রকম ধরনের যদি কিছু দেখতে পাই তাহলে সেই সূত্রে ফেলে, সেই ছাঁচে ফেলে আমরা এই ধরনের উদাহরণগুলোকে সমাধান করতে পারবো। যে কারণে আমরা উদাহরণ থেকে কিন্তু রিভার্সে সূত্রের দিকে এগোলাম। কেন এগোলাম? যাতে তোমরা সহজেই বুঝতে পারো। যতটা সহজ করে তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাটাই করছি। জানি না কতদূর তোমাদের ভালো লাগছে, কতদূর তোমরা বুঝতে পারছো, কেমন বুঝতে পারছো, কতদূর ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে ভিডিওটা। তো এই হয়ে গেল আরও 6খানা, অর্থাৎ আমরা 15 নম্বর পর্যন্ত এসে পৌঁছেছি। এখন আরও 2খানা আছে, এই 2খানা করলেই আমাদের কিন্তু স্বরসন্ধি শেষ হয়ে যাবে। এবং এই যে ভাগে ভাগে করা, অর্থাৎ প্রথমবার 5টা, তারপর 2 ভাগ করে দেওয়া এবং তারপর 6খানা এবং শেষে এই 2খানা, সবটার পেছনে কারণটা ব্যাখ্যা করব। অন্তিমের 2খানা উদাহরণ লিখেছি আবার মিথ্যুক এবং গবাক্ষ। তো মিথ্যুক, মিথ্যা যুক্ত উক, এবং গবাক্ষ গো যুক্ত অক্ষ, গো যুক্ত অক্ষ হলো গবাক্ষ। এবার আমরা এটাকে ভাঙার চেষ্টা করি। মিথ্যা ময় হসন্ত যুক্ত হ
হস্যই যুক্ত থয় হসন্ত যুক্ত অন্তর্জয় হসন্ত যুক্ত আ যুক্ত হস্যু যুক্ত কয় হসন্ত যুক্ত অ, এইটা হচ্ছে সন্ধির চিহ্ন। এবার তাহলে জফলা এটা সন্ধির চিহ্ন। আয়ের সাথে উ যুক্ত হয়ে কি হয়েছে, আয়ের সাথে উ যুক্ত হয়েছে, হওয়ার কথা কি আমরা একটু স্মরণ করার চেষ্টা করি। আয়ের সাথে উ যুক্ত হলে কি হয়, ও হওয়ার কথা, কিন্তু ও না হয়ে এখানে কি হলো, হস্যু হয়ে গেল, অর্থাৎ পরের যে স্বর আছে সেইটির প্রাধান্য ঘটল। এইটাকে বলবো খাঁটি বাংলা সন্ধি। খাঁটি বাংলা সন্ধি। খাঁটি বাংলা সন্ধি কেন না, মিথ্যা শব্দটা কিন্তু খাঁটি বাংলা শব্দ। এরপর আমরা মিথ্যুকের যদি সাবস্টিটিউট আরও একটা উদাহরণ দিই এই খাঁটি বাংলা সন্ধিরই, তাহলে সেটা কি দাঁড়ায়, সেটা দাঁড়ায় আর একটা লিখছি পাতায়। পাতায়কে যদি ভাঙি তাহলে কি হবে, পাতা যুক্ত এ, আয়ের সাথে এ যুক্ত হয়ে কি হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল, আয়ের সাথে এ যুক্ত হয়ে ওই হওয়ার কথা ছিল, কিন্তু তা হলো না। কিন্তু কি হয়ে গেল, আয়ের সাথে এ যুক্ত হয়ে অন্তস্থ শ্রুতি, অন্তস্থ অশ্রুতি, এটাও কিন্তু খাঁটি বাংলারই উদাহরণ, অন্তস্থ অশ্রুতি। নেক্সট গবাক্ষ, গো যুক্ত অক্ষ। তাহলে এখানে সূত্রটা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে সূত্রটা দেখতে পাচ্ছি ও যুক্ত অ, হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল অব, হলো না, হয়ে গেল কি আব। তাহলে একটা হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেল আর একটা, নিয়ম মানলো না। এই গো শব্দটা কিন্তু সংস্কৃতের তৎসম শব্দ, তাই এটা কিন্তু খাঁটি বাংলার মধ্যে গেল না, এটাকে বলবো নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ, ভালো করে মনে রাখবে, নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ। এতক্ষণ বলছিলাম না যে নিপাতনে সিদ্ধ মানে নিয়মের অনিয়ম। এবার যদি গবাক্ষের সাবস্টিটিউট আর একটা উদাহরণ আমরা লিখি তাহলে সেটা হচ্ছে লিখছি সীমন্ত। সীমন্ত, রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, সেই কবিতায় সীমন্ত শব্দের ব্যবহার আছে। সীমন্ত মানে হচ্ছে সিথি, সীমন্ত মানে সিথি, তন্তুস্বয় সিথি, অর্থাৎ যেখানে সিঁদুর পড়া হয়। এটাকে যদি ভাঙি তাহলে কি হবে, সীম যুক্ত অন্ত হয়ে গেল সীমন্ত। কিন্তু অয়ের সাথে অযুক্ত হয়ে কি হওয়ার কথা ছিল বলো তো, অয়ের সাথে অযুক্ত হয়ে, অয়ের সাথে অযুক্ত হয়ে হওয়ার কথা ছিল আ, কিন্তু হলো না, কি হয়ে গেল অ। তাহলে নিয়ম মানলো না, আবারও নিয়ম মানলো না, এটাও হয়ে গেল নিপাতনে সিদ্ধ। তাহলে এই দুটো হচ্ছে নিপাতন, আর এই দুটো হচ্ছে খাঁটি বাংলা। খাঁটি বাংলা কেন না, এই শব্দগুলো যে পাতা মিথ্যা এগুলো হচ্ছে খাঁটি বাংলার শব্দ। তখন নিয়মের অনিয়ম হচ্ছে, অথবা দেখতে পাচ্ছি অন্তস্থ শ্রুতি হচ্ছে, অথবা পরের যে স্বরটা আছে তার প্রাধান্য থাকছে। আর নিপাতনে সিদ্ধের ক্ষেত্রে দেখতে পাচ্ছি নিয়মটাকে একেবারেই মানা হচ্ছে না, যদিও এই গো বা শিম এগুলো সব কিন্তু সংস্কৃতের শব্দ। তাহলে 17 রকমের কথা বলেছিলাম এবং আমি প্রতিশ্রুতি রক্ষা করেছি, 17 রকমেরই কথা বলেছি এবং 17 রকম উদাহরণ দিয়ে, দুটো উদাহরণ বেশি দিয়েছি, টোটাল 19টা উদাহরণ দিয়েছি, দিয়ে 17টাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। এইবার এই ভাগে ভাগে বোঝানোর পিছনে কারণটা কি, একবারে না লিখে আলাদা আলাদা করে লিখবার কারণটা কি একটুখানি বলে আমি আমার এই আজকের আলোচনাটা শেষ করব। এইবারে বলি, স্বরসন্ধিকে 4 ভাগে ভেঙে অথবা 6 ভাগে ভেঙে কোনো বইয়ে লেখা নেই। স্বরসন্ধির পরপর পরপর সূত্র অনুযায়ী প্রত্যেকটি বই লেখা আছে। মোটা থেকে শুরু করে রোগা পাতলা নানান রকম বই পড়ে দেখা হয়ে গেছে, তবেই আজকে এই আলোচনায় এসেছি। কোথাও কোনো বইয়ে এইভাবে আলোচনা করা হয়নি। প্রথমত উদাহরণ দিয়ে বোঝানোতে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এরপরে এই উদাহরণগুলোকে মনে রাখবার সুবিধের জন্য আমি আরও 4টে প্রকার বলে দিচ্ছি। কিভাবে? দীর্ঘ স্বরের প্রাধান্য আমরা দেখেছি, অয়ের সাথে অযুক্ত করেও আ হয়,
হস্যইর সাথে দীর্ঘই যুক্ত করে দীর্ঘই হয়, একারের সঙ্গে ঐকার যুক্ত করলে ঐকার হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দীর্ঘস্বরের অর্থ প্রাধান্য হচ্ছে। তোমরা যদি উদাহরণগুলো মেলানোর চেষ্টা করো তাহলে দেখবে 1 থেকে 5 যে উদাহরণ দেওয়া হয়েছে সবকটা এই ভাগের মধ্যে পড়ে। এরপর 6 থেকে 7 রূপান্তর, সেটা পড়ে এই ভাগের মধ্যে। অর্থাৎ অ বা আ হোক, তার সঙ্গে হস্যই বা দীর্ঘই যুক্ত করে একার হয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু অ আ যার সঙ্গে যুক্ত করা হলো এবং হস্যই দীর্ঘই যাকে যুক্ত করা হলো কোনোটাই থাকলো না, একার হয়ে গেল। এরকম ধরনের উদাহরণ তোমরা 6 থেকে 7-এর মধ্যে দেখতে পাবে। এরপর বিকৃতি, বিকৃতিতে দেখতে পাবে তোমরা 8 আর 9-এর যে উদাহরণ দিয়েছি সেটা বিকৃতিতে পাবে। অর্থাৎ রিকারটা কখনো রেফ হয়ে যাচ্ছে এবং কখনো রফলা হয়ে যাচ্ছে, বিকৃতি। রিকার ছিল, রেফ অথবা রফলা হয়েছে, তাই বিকৃতি বলছি। এবং ব্যতিরেক, অর্থাৎ এখানে দেখতে পাবে বাকি যে উদাহরণগুলো অর্থাৎ 8 থেকে 15 পর্যন্ত যে উদাহরণ দেওয়া হয়েছে সেটা এর মধ্যে পড়ছে। কেন না, এখানে দেখতে পাবে প্রথমে যে স্বর রয়েছে সেই স্বর ছাড়া অন্য যত রকমের স্বর তোমরা যখনই বই পড়তে যাবে তখন বলবে স্যার আপনি তো উদাহরণগুলো পড়িয়ে দিলেন এবং উদাহরণ থেকে সূত্রগুলো দেখিয়ে দিলেন, কিন্তু সূত্রগুলো কিভাবে ব্যাখ্যা করলেন না। তো সেই কারণে এইভাবে আলোচনাটা করে দিচ্ছি যে 8 থেকে 15-তে তোমরা যে উদাহরণগুলো পাবে সেই উদাহরণগুলোতে প্রত্যেকটাতেই দেখতে পাবে যে প্রথমে যে স্বর রয়েছে সেই স্বর ব্যতিরেকে অন্য কোনো স্বর। অর্থাৎ সেখানে যদি হস্যও থাকে তাহলে হস্য এবং দীর্ঘ বাদে অন্য কোনো স্বর। সেখানে যদি একার থাকে তাহলে একার এবং ঐকার বাদে অন্য কোনো স্বর। সেখানে যদি হস্যইকার থাকে তাহলে হস্যই এবং দীর্ঘইকার বাদে অন্য কোনো স্বর যদি যুক্ত হয় তাহলে অর্থাৎ তাকে বলবে ব্যতিরেকে। তাহলে হস্যই এবং দীর্ঘই এর সঙ্গে হস্যই দীর্ঘই ব্যতিরেকে অন্য কোনো স্বর যদি যুক্ত হয় তাহলে দেখতে পাবো সেখানে কখনো অব হচ্ছে, কখনো আব হচ্ছে, কখনো অর হচ্ছে, কখনো আর হচ্ছে, এরকম নানান রকম হচ্ছে। তাহলে এটাকে বলবো ব্যতিরেকের মধ্যে। তোমরা নিশ্চয়ই পরে উদাহরণগুলো মিলিয়ে নেবে। এবং সবশেষে যে দুখানা আছে, একটা হচ্ছে নিপাতন। নিপাতনের উদাহরণ আমরা লিখেছি 17 নম্বরে, আর খাঁটি বাংলা লিখেছি 16 নম্বর উদাহরণে। তাহলে তোমরা পরে এগুলো মিলিয়ে নেবে এবং মিলিয়ে নিয়ে তোমাদের বইয়ের সঙ্গে যে যার কাছে যে বই আছে ভালো করে মেলাবে। কোথাও কোনো ভুল আছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো ভুল থাকে আমি ক্ষমা চাইবো তোমাদের কাছে। তো দেখা যাচ্ছে যে স্বরসন্ধিতে 17খানা সূত্র, 17খানার মধ্যে প্রধান 15খানা এবং বাকি নিপাতন এবং খাঁটি বাংলা, এটা তো থাকবেই, প্রত্যেকটাই আলাদা আলাদা করে। তো স্বরসন্ধির এই আলোচনায় এই যে এই 4টে আলাদা আলাদা ভাগ করে বোঝানো কেমন লাগলো, উদাহরণ ধরে সূত্রে পৌঁছানোর এই যে পদ্ধতি সেটা কেমন লাগলো, আজকের আলোচনা কতদূর তোমাদের উপকারে আসলো, কতদূর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিতে একেবারেই ভুলো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে সন্ধি যদি তোমরা ভালো করে শিখে থাকো, যদি আমার এই ভিডিওটা বারবার তোমরা দেখে সন্ধিটাকে বুঝে নেওয়ার চেষ্টা করো, কোনো দিন কোনো পরীক্ষায় সন্ধি কিন্তু ভুল হবে না, আমি গ্যারান্টি দিতে পারি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধির 3য় পর্বে অর্থাৎ ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনায়। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশুনোর মধ্যে থাকো এবং অবশ্যই আর্নেস্ট লার্নিংয়ের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।